ইরানের সামরিক স্থাপনায় রাতভর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, পাল্টা জবাবে ক্ষতিগ্রস্ত আইডিএফ এর রাডার, মার্কিন সিনেটে ভেস্তে গেল ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাব। দুবাইয়ে আটকে পড়া 189 বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরল ইউএস বাংলার বিশেষ বিমান। বাতিল হওয়া মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটে চার্জ ছাড়াই মিলবে রিফান্ডের সুযোগ। মান নিশ্চিত না করে নতুন মেডিকেল কলেজের অনুমোদন নয় দাবি বিএমডিসির। চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য খাতে নজর দেওয়ার তাগিদ। এবং আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর। সংকট মোকাবেলায় ধান চাষ সীমিত করে রবি শস্য উৎপাদনের তাগিদ কৃষি বিভাগের। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে আছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিন পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। তাদের যৌথ হামলার নতুন লক্ষ্যবস্তু তেহরানের সামরিক স্থাপনা। এদিকে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাবটি সিনেটে ব্যর্থ হওয়ায় যে কোনো সামরিক অভিযানে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই। রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। লেবাননেও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। কোনো শর্তেই আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ইরানের রাজধানী তেহরানে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। যৌথ বাহিনীর হামলার নতুন লক্ষ্যবস্তু হয়েছে ইরানের রাজনৈতিক ও সামরিক স্থাপনা। তেহরানের বিভিন্ন অংশ থেকে মাঝে মধ্যেই ভেসে আসছে বিকট বিস্ফোরণের শব্দ। এরই মধ্যে দেশটিতে হতাহতের সংখ্যা 7,000 ছাড়িয়েছে। এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 19 দফা আক্রমণ চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। তাদের দাবি, ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি বেশ কিছু জায়গার উন্নত রাডার সিস্টেমকে সফলভাবে নিশানা করেছে তেহরান। তবে সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। এদিকে ইরাকের কুর্দিস্তানে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপরও হামলা চালিয়েছে ইরান। এমন অবস্থায় ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। এটিকে ইরানের বিরুদ্ধে অসাধারণ অগ্রগতি বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বেপরোয়া ট্রাম্পকে থামানোর পথও একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবাজ মনোভাব বন্ধ করতে আইন প্রণেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডেমোক্রেট নেতা চাক শুমার। যদিও প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে উত্থাপিত প্রস্তাবটি 53-47 ভোটে নাকচ হয়ে যায়। ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ নিতে বা যুদ্ধ চালিয়ে যেতে এখন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে না ট্রাম্পের। রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। নতুন করে 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছে দেশটি। আল খারজ শহরে এগুলো ধ্বংস করা হয়। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর উপর ইরানের চলমান হামলায় তীব্র ক্ষোভ জানিয়েছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। যুদ্ধ বিস্তৃত হয়েছে লেবাননেও। দক্ষিণ লেবাননের অন্তত 9টি শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ইসরায়েলি সেনা। তাদের হামলায় এরই মধ্যে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হিজবুল্লাহকে ধ্বংস করা ইসরায়েলের মূল লক্ষ্য হলেও সহজে পিছুপা হচ্ছে না সশস্ত্র গোষ্ঠীটি। কোনো শর্তেই আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। তানভীর জনি, এখন বিশ্ব। উদ্বেগ উৎকণ্ঠা পেরিয়ে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া 189 জন বাংলাদেশি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে ফিরতে পারছিলেন না এই প্রবাসীরা। ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। প্রিয়জন নিরাপদে দেশে ফিরে আসায় আবেগে ভেসে যায় উদ্বিগ্ন পরিবারগুলো। বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। দুবাইয়ে আটকা পড়া একমাত্র ছেলে আকরামকে ফিরে পেয়ে 70 বছর বয়সী মা আজিজুন নাহারের যেন আনন্দের সীমা নেই। আলিঙ্গন করে সন্তানকে যেন নিতে চাইছেন মায়ের নিরাপদ আশ্রয়ে। আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে। কেমন ছিল আসলে পরিস্থিতিটা? ভয়াবহ পরিস্থিতি ছিল। এটা ছিল আপনার গত রবিবার ফার্স্ট যে হামলা করে।
যুদ্ধ পরিস্থিতিতে দুবাই ফেরত আকরামের মতো উচ্ছ্বাসের দেখা মিলল অন্যদের মাঝেও। মধ্যপ্রাচ্যের চলমান সহিংসতায় দেশে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছিলেন প্রবাসীদের স্বজনরা। সব শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে দেশের মাটিতে পা রাখতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন প্রবাসীরা। বাঙালিদেরকে হেল্প করা যায় সর্বোচ্চ, আমাদের সরকার যাতে উদ্যোগ নেয়, এটা বাঙালিদেরকে যেভাবে হোক, যারা আসতে রাজি তাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে যেভাবে হোক। যেমন আজকে ইউএস বাংলা আমাদেরকে ফ্ল্যাট দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ ইউএস বাংলাকে। এত রিস্কের টাইমে ইউএস বাংলা যে ফ্ল্যাটটা দিচ্ছে আমাদেরকে, আমার তো নতুন জীবন পাইছি হিসাবে। আমরা রাতে ছিল, আমার ফ্লাইট ছিল 8:30টায়, ওর ফ্লাইট চেঞ্জ করে দিছে 12টায়, কোনো সমস্যা হয়নি। না না, একেবারে পুরোপুরি ভালো, এখন কোনো সমস্যাই নেই। আচ্ছা, আপনি টিকিট কবে নিয়েছেন? আমি 2 তারিখ রাত্রে নিয়েছিলাম, মাত্র 3 তারিখে, তো আজকে আসতে পারছি। বৃহস্পতিবার সকাল 7টা 7 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা বিশেষ ফ্লাইট 28 ক্রু সহ আটকে পড়া 189 বাংলাদেশি নিয়ে দেশে ফেরে। বৃহস্পতিবার বিকেল 5টা 5 মিনিটে ইউএস বাংলার আরেকটি বিশেষ ফ্লাইট প্রবাসীদের আনতে আরব আমিরাতে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ইরান ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বুধবার পর্যন্ত বাতিল হয়েছে 2 শতাধিক ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মধ্যপ্রাচ্যগামী প্রায় সব ফ্লাইটের যাতায়াত সাময়িক স্থগিত রয়েছে। এমন অবস্থায় টিকিট কিনেও দেশে বিদেশে আটকে থাকা যাত্রীরা পড়েছেন বিপাকে। উড়োজাহাজ কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সময় পরিবর্তন কিংবা মূল্য ফেরত নেয়ার সুযোগ আছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক সংকট হিসেবেও বিবেচনার অনুরোধ তাদের। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। নিউ ইয়র্ক প্রবাসী নওমি ইমতিয়াজ মা বাবার ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা সেবা নিতে যেতে হবে সেখানে। 2 মার্চের জন্য কুয়েত এয়ারওয়েজের 3টি টিকিটও করেছিলেন তারা। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল হয় তাদের। পুনরায় যাত্রার তারিখ নির্ধারণ হয় 8 মার্চ। সেই তারিখেও যাত্রা অনিশ্চিত। এবার টিকিটের মূল্য ফেরত নেবেন নাকি অন্য কোনো ফ্লাইট ধরবেন, সেই চিন্তা করছেন এই প্রবাসী। 14 ডেজ যদি ফ্লাইট না করতে পারি তখন কি হবে? তখন আমরা বারবার চেঞ্জ করতে হবে, বারবার প্রবলেমে পড়বো। সো এই জন্য আই ফিল লাইক যে আমাদের এই জিনিসটা 1 ইয়ার করে ফেলা উচিত ছিল, প্লাস আমাদের এখন অন্য রাউটে যেতে হবে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে গত 28 ফেব্রুয়ারি থেকে বুধবার পর্যন্ত বাতিল হয় 176টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মধ্যপ্রাচ্যগামী প্রায় সব ফ্লাইট আবুধাবি, শারজা, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের যাতায়াত সাময়িক স্থগিত রেখেছে। উড়োজাহাজ সংশ্লিষ্টরা বলছেন, যেসব যাত্রীর ফ্লাইট স্থগিত রয়েছে তারা অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন বা বিনামূল্যে যাত্রার তারিখও পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে যাত্রীর পছন্দ মতো তারিখ নির্ধারণের সুযোগ নাও থাকতে পারে। এয়ারলাইন্সের কারণে যদি কোনো ফ্লাইট ক্যান্সেল হয়, ডেফিনেটলি যাত্রী উইদাউট চার্জেই সেই রিভ্যালিডেট করতে পারবে। আদারওয়াইজ তাকে আসলে যেই ফ্লাইটগুলোতে ফ্রি থাকবে, সিটের অ্যাভেলেবিলিটি থাকবে, তাকে সেই ফ্লাইটের সেই ফ্লাইটটাই আসলে চয়েস হিসেবে নিতে পারবে। উনি ওনার যেই ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেটেছে তাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের বিভিন্ন আউটলেট আছে, সেখানে যোগাযোগ করতে পারে, অথবা বিমান আউটলেট এবং ট্রাভেল এজেন্সি এবং 13636-এ যোগাযোগ করে ওনারা সেবা নিতে পারে। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি ফ্লাইট বাতিলের মতো ঘটনায় প্রাতিষ্ঠানিক বড় ক্ষতি জেনেও উড়োজাহাজ সংস্থাগুলো যাত্রীদের সঙ্গে উদারতা দেখাচ্ছে। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের জন্য করে দিচ্ছে বিকল্প ব্যবস্থা, যা ইতিবাচকভাবে দেখতে হবে। এই সময়কালীন যদি কারো ফ্লাইট বাতিল হয়ে যায় বা তারা যদি না যেতে পারে বা কোনো রকম সমস্যা হয়, এই ক্ষেত্রে কিন্তু এয়ারলাইন্সগুলো আইদার তারা অন্য কোনো রাস্তায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে অথবা রিফান্ড চাইলে রিফান্ডও করে দিচ্ছে। তো কাজে এই ক্ষেত্রে এয়ারলাইনগুলো কিন্তু অনেক উদারতা দেখাচ্ছে এবং তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে প্যাসেঞ্জারদের যাতে কোনো রকম সমস্যা না হয়। এই অবস্থায় টিকিট কেনার পরও বিভিন্নভাবে দেশে বিদেশে আটকে থাকা যাত্রীদের বৈশ্বিক অস্থিতিশীল এই পরিস্থিতি বিবেচনা করার অনুরোধ উড়োজাহাজ সংশ্লিষ্টদের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয়া সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো থুকছে নানা সংকটে। দক্ষ শিক্ষক, স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এসব মেডিকেল কলেজের। এমন পরিস্থিতিতে নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিচ্ছেন জনপ্রতিনিধিরা, তবে মান নিশ্চিত না করে নতুন মেডিকেল কলেজ স্থাপনের পক্ষে নন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত।
একটা মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে। একটা মেডিকেল কলেজ নরসিংদী করার একটা চিন্তা আছে। হাসপাতালের উপাদান তৈরি করার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। নির্বাচনী প্রচারে ভোটারদের মন জয়ে নিজ জেলায় মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন অনেক প্রার্থী। বিগত আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নির্মিত সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো ধুঁকছে নানা সংকটে। বেসিক সায়েন্সের অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি এই ৩ বিষয়ের শিক্ষক অনেক কম। সেজন্য মান নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন কাউন্সিল। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের তথ্য অনুযায়ী 2024-25 সেশনে 500 আসনে কোনো শিক্ষার্থী পায়নি মেডিকেল কলেজগুলো। এমন প্রেক্ষাপটে নতুন কোনো মেডিকেল কলেজের অনুমোদন না দেওয়ার পক্ষে বিএমডিসি। প্রত্যন্ত অঞ্চলে যে মেডিকেল কলেজগুলো হয়েছে সেখানে শিক্ষকের অভাব আরও বেশি প্রকট। অবকাঠামোগুলোকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আর্থিক সক্ষমতা যদি আমাদের থাকে সেক্ষেত্রেও, কিন্তু আমরা ফ্যাকাল্টি বা শিক্ষকদের সংকটটা খুব সহজে মিটিয়ে ফেলতে পারবো বলে মনে হয় না। ফলে দুর্বল মেডিকেল কলেজ গড়ে তোলার কোনো সুযোগ নেই। এদিকে সবার দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জনবল ঘাটতি থাকলেও মানহীন চিকিৎসক তৈরি হলে তা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তার অবকাঠামো এবং যথাযথ এই ধরনের শিক্ষক এবং অভিজ্ঞতা সম্পন্ন এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষকের অভাবে যেসব ডাক্তার বা অন্যান্য তৈরি হবে, তাদের হাতে যখন মানুষ স্বাস্থ্য তুলে দেয়, সেটা কিন্তু অত্যন্ত অনৈতিক বিষয় হয়ে যায়। কারণ অন্যান্য অনেক ক্ষেত্রে হয়তো এই ধরনের ঘাটতি থাকলেও যোগ্যতার, কিন্তু যখন জীবন মরণের প্রশ্ন, তখন এইখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। দায়িত্ব নেওয়ার পর নরসিংদীতে মেডিকেল কলেজের কথা বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে সার্বিক বিবেচনায় এখন আর কোনো মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হবে না বলে জানালেন সর্দার সাখাওয়াত হোসেন। প্রপার সাপোর্ট যেটা ফিনান্সিয়াল সেটা লুটপাট করে গিয়েছে অর্থের অভাবে, মেবি, আমি কিন্তু মিন করতেছি না, ওইটার জন্য কাজগুলি স্লথ হয়ে আছে, হচ্ছে না। আমরা যেগুলি হয়েছে এইগুলিকে রিভাইভ করানোর জন্য, এই ইনভেস্টমেন্টটাকে ফ্রুটফুল করার জন্য, ইকোনমিক করার জন্য, জনস্বার্থে ব্যবহার করার জন্য আমরা ওই দিকে চেষ্টা করতেছি। At the moment we are not thinking for going further establishment of the medical college in district areas. দেশের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য খাতে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক। এছাড়া দিনব্যাপী কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, মন্ত্রিপরিষদের বৈঠকে আজ কী নিয়ে আলোচনা হচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা, আর প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়েছে বেলা 10টায় এবং সেখানে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিয়ে যে 50 সদস্য গঠিত যে মন্ত্রিসভা তারা উপস্থিত হয়েছেন। এবং আমরা আজকে যেহেতু জানতে পেরেছি যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজকে যে বিষয়টি উপস্থাপন করা হবে সেটি হচ্ছে সরকারি ছুটি, ঈদের ছুটিটি কবে থেকে শুরু হবে, এটি কিন্তু আজকের বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হবে। এখানে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছে যে 18ই মার্চ থেকে এই সরকারি ছুটি দেওয়ার ব্যাপারে, যদিও 17 তারিখ কিন্তু সবে কদর অর্থাৎ 17 থেকে একেবারে ঈদের পর পর্যন্ত প্রায় 6 দিন থেকে 7 দিন পর্যন্ত ছুটি পাবেন এই সরকারি কর্মকর্তারা। তো এই বিষয়টি আসলে এই সরকার বা সরকার প্রধানের আজকের যে সভাপতিত্বে গঠিত মন্ত্রিসভায় এটি বিষয়টি সিদ্ধান্ত নেবে যে ঈদের ছুটি আসলে কতদিন পাওয়া যাবে। এছাড়া ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ নিতে সরকার প্রধান সিদ্ধান্ত জানাবেন। এছাড়াও সরকারি যেসব মন্ত্রীরা তাদের প্রত্যেকের হাতে বিভিন্ন আমরা ফাইল দস্তাবেজ নিয়ে আমরা প্রবেশ করতে দেখেছি। প্রত্যেকেই নিজ নিজ মন্ত্রণালয়ের ব্রিফ করবেন। মন্ত্রী পরিষদের যিনি প্রধান তারেক রহমান তিনি সেই বিষয়গুলো শুনবেন এবং তার সে বিষয়ে কোনো দিক নির্দেশনা দেবেন নিশ্চয়ই। এছাড়া আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু বলা যায় তৃতীয় মন্ত্রিপরিষদ বৈঠক, অর্থাৎ এর আগে যখন গত 17ই ফেব্রুয়ারি সরকার গঠনের পর 18 ফেব্রুয়ারি প্রথম সচিবালয় অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে, এবং সেটি কিন্তু মোটামুটি অনানুষ্ঠানিক ছিল, সেখানে তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি গত 26 তারিখ, যে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে মন্ত্রী পরিষদ বৈঠক হয়েছে, সেখানে কিন্তু কৃষকদেরকে ঋণ ছাড়ের ব্যাপারে বড় একটি সিদ্ধান্ত হয়েছে। এবং আজকেও কিন্তু এই যে ঈদের ব্যাপারটির পাশাপাশি আরও কোনো বড় সিদ্ধান্ত হয় কিনা, সরকার গঠনের পরে কিন্তু তারেক রহমান এখানে সচিবালয়ে নিয়মিত অফিস করছেন এবং প্রতিদিনই যে তার বা বিএনপির যেসব ইশতেহার ছিল সেই ইশতেহারগুলো বাস্তবায়নের জোর দিয়েছেন এবং সেগুলো নিয়ে কিন্তু আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে। সেই বিষয়গুলো এখন আজকের এই সভায় আসলে কোন সিদ্ধান্ত আসবে সেটি আমরা নিশ্চয়ই জানতে পারবো। এছাড়া সরকার প্রধানের আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। হাইটেক পার্কগুলো চালু করার পাশাপাশি প্রবাসী কল্যাণ বা প্রবাসীদের যে রেমিটেন্স বৃদ্ধি করার ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নেওয়ার প্রত্যেকটি আলাদা আলাদা কয়েকটি বৈঠক হবে। সে বৈঠকগুলো আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আজকের সচিবালয়ের সবশেষ খবর। সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুল্লাহ। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সময় মতো অফিসে পৌঁছানো এবং একটি নির্দিষ্ট সময় বাধ্যতামূলক অবস্থানের নির্দেশনা দিয়ে সম্প্রতি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি অফিসগুলোতে নতুন এই নির্দেশনার প্রভাব কতটুকু, এ বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা সময় মতো আসছেন কিনা অফিসে, আর নতুন নির্দেশনার বিষয়ে কি বলছেন তারা জানাবেন। আনি, আপনি যেমনটি বলছিলেন যে একটি পরিপত্র জারি করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সময় মতো অফিসে আসা এবং অফিসে এসে 40 মিনিটের মতো অফিসে অবস্থান করা। এই বিষয়ে আমরা খোঁজ খবর রাখার জন্য আজকে আমরা জেলা প্রশাসকের কার্যালয় ঢাকায় এসেছিলাম। ঠিক 8টার দিকে আমরা ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে আসি এবং আমরা দেখেছি যে এখানে যারা স্টাফ রয়েছেন তারা কিন্তু 8:30টার পর থেকেই তাদের যে কার্যালয় খোলা, তারপরে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই কার্যক্রমগুলো শুরু করেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে 9টার দিকে মোটামুটি এখানকার যে কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তারা কিন্তু তারা অফিসে এসেছেন, হাজিরা সম্পন্ন করেছেন এবং তারপরেই তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেটি তারা শুরু করেছিলেন। আমরা এখানকার জেলা প্রশাসক কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম আমরা প্রথমে এসে দেখেছিলাম। সেখানে এসে আমরা দেখেছি যে সেখানকার যারা 9টার দিকেই কিন্তু সেবা নেওয়ার জন্য এসেছিলেন একজন গ্রাহক এবং তাকে পরবর্তীতে সেবা দেওয়া হয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলতে চাই জেলা প্রশাসক কার্যালয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এডিসি রাজস্ব তিনি সময় মতো আমরা তাকে তার যে কার্যালয় সেখানে আমরা পাইনি। পরবর্তীতে এডিসি রাজস্বের সাথে আমরা কথা বলি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে তিনি বলেছেন যে তিনি তার অধীনস্থ যে সকল ভূমি অফিস ছিল সেই ভূমি অফিসগুলো তিনি পরিদর্শনে গিয়েছিলেন। যেহেতু ঢাকার জ্যামের কথা তিনি মাথায় রেখে সেই ভূমি অফিসগুলো পরিদর্শনে গিয়েছিলেন, এই কারণে তিনি অফিসে আসতে পারেননি। ভূমি অফিসগুলো পরিদর্শন শেষে তিনি তার কার্যালয়ে এসেছেন। এছাড়া আমরা দেখেছি যে জেলা প্রশাসক তিনিও কিন্তু অফিসে আসেননি 9টার দিকে। জেলা প্রশাসকের স্টাফ যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ড সংক্রান্ত একটি বিষয়ে করাইল বস্তিতে গিয়েছেন, সেখান থেকে তিনি অফিসে ফিরবেন। আমার কাছে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এই ছিল সবশেষ। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজ কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাতে মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অভিযানের অংশ হিসেবে আদাবর থানার শ্যামলী হাউজিং থেকে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের 6 সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 3টি চাপাতি ও 3টি ছুরি উদ্ধার করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা ছিনতাই, মাদক কারবার সহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিল। পবিত্র রমজান মাসে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে রাজধানীর কদমতলী এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিশোরের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এখান থেকে নিয়মিত মাদক সাপ্লাই দেওয়া হয়, মাদক বিক্রি করা হয় এবং এখান থেকে আমাদের অভিযোগ রয়েছে যে বিভিন্ন সময় যে কিশোর গ্যাং এবং চাঁদাবাজ ছিনতাইকারীরা বের হয়ে
মানুষকে জিম্মি করে এবং তাদের অস্ত্রের মুখে হচ্ছে যে তাদের কাছ থেকে ছিনতাই করে। তো আমরা আজকে আকস্মিকভাবে কোনোভাবে যাতে জানতে না পারে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি এবং এখান থেকে আমরা 6 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে আমরা মাদক পেয়েছি। আমরা একজনকে দেখলাম যে সে নিয়মিত ইয়াবা খায়, নিজেই স্বীকার করেছে মাদক খায়, আপনাদের সামনে স্বীকার করলো। একজনের নামে মার্ডার মামলা আছে আমরা জানতে পারতেছি। কর্মচারীর ছুরিকাঘাতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে 4 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সকালে অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা করেন নিহতের স্বামী ইমতিয়াজুর রহমান। সম্প্রতি আসমা সাদিয়া রুনা সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর কর্মচারী ফজলুর রহমানকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করার কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর বাইরে কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ। বুধবার বিকেল 4টার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করে কর্মচারী ফজলুর রহমান পরে নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় 2 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এখনও চিকিৎসাধীন রয়েছে অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান। এ বিষয়ে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত আছেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ। মামলায় কাদেরকে আসামি করা হয়েছে আর কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা জানাবেন। 18 ঘন্টা আসলে পেরিয়েছে এখন পর্যন্ত এই ঘটনার যে হত্যাকাণ্ডের যে রহস্য উদ্ঘাটনে এখন পর্যন্ত করতে পারেনি পুলিশ। ঠিক এখন যেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে সমাজ কল্যাণ বিভাগের যে বিভাগীয় প্রধানের আসমা রুনার যে লাশ সেটি কিন্তু আসলে মর্গে রাখা হয়েছে। তার মর্গে ঠিক এখনই তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঠিক লাশ দিতে কিন্তু এসেছেন পরিবারের সদস্যরা সহ অন্যান্য আত্মীয় স্বজন তারা ভিড় করছেন। এই ঘটনায় আমরা সকাল 9:30টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে থানা ঠিক সেখানে তার স্বামী ইমতিয়াজুর রহমান তিনি 4 জনকে কর্মচারী ফজলুকে যে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং ঠিক তা এখন সেটি আসলে তদন্ত করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বলছেন যে যে ঘটনা কী কারণে এই হত্যাকাণ্ডের যে ঘটনা সেটি কিন্তু আসলে তারা তদন্ত করছেন এবং পুরো ঘটনা তিনি তদন্ত করে আসলে জনসম্মুখে আনা হবে বলেও তারা জানিয়েছেন। ঠিক এখন যে লাশ হস্তান্তরের বিষয়টি মর্গে ঠিক এখন পর্যন্ত আসলে এই ঘটনায় কাউকেই আটক করতে পারেনি পুলিশ। তবে যে লাশ হস্তান্তরের যে বিষয়টি এখন পরিবারের পক্ষ থেকে তারা লাশটা নিয়ে যাবেন এবং তারপরেই ঠিক কুষ্টিয়ার যে পৌর যে গোরস্থান সেখানে তাকে দাফন যে কাজ সেটি কিন্তু শেষ করা হবে। এছাড়াও যে এই ঘটনার পর থেকে কিন্তু আমরা দেখেছি পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে এটি বলছেন যে তারা পরিকল্পিত এটি হত্যাকাণ্ড এবং এই ঘটনায় যে যার 4 জনের নামে যে অভিযোগ দেওয়া হয়েছে তাদেরকে গ্রেফতার করা হলেই ঠিক এই পুরো যে ঘটনা সেটি কিন্তু আসলে বেরিয়ে আসবে বলেও আসলে তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ। এদিকে খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রূপসা বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ নিহতের ঘটনায় এলাকা থেকে এখনও কোনো মামলা হয়নি। এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, পরিবহন শ্রমিক নেতা হত্যাকাণ্ডের কারণ জানা গেছে কিনা আর এ বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? এই যে হত্যাকাণ্ড হয়েছে গতকাল রাতে, এই হত্যাকাণ্ডের পরে কিন্তু মামলা হয়নি এখনো পর্যন্ত থানায়। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা তাদের তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্ত আজকে 11টার পরে হওয়ার কথা রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ময়নাতদন্তের পরে তার পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু মামলা করবেন। আমি এই মুহূর্তে ডাকবাংলো এলাকায় রয়েছি এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে জায়গাটি, এই জায়গাটিতে কিন্তু গতকাল রাত 9টার দিকে একেবারে প্রকাশ্যে কিন্তু গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে এই মাসুম বিল্লাহকে এবং তারপরেই কিন্তু এখান থেকে যারা হত্যাকারীরা ছিল তারা পালিয়ে গেছে। তবে একজন হত্যাকারীকে কিন্তু তাৎক্ষণিক সেখানে জনতার সাধারণ মানুষের সহযোগিতায় পুলিশ আটক করে
এবং তাকে একটি অস্ত্রসহ আটক করে, বিদেশি পিস্তল সহ। সেই পিস্তল দিয়ে কিন্তু তাকে গুলি করা হয়েছিল। এছাড়াও আরও অস্ত্রধারীরা ছিল, তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয় এখান থেকে। এখানে পুলিশ যেটি বলছে যে মূলত তাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে এবং এই ময়নাতদন্ত শেষে মামলা যদি হয়, মামলার পরে কিন্তু তারা আরও কঠোর পদক্ষেপ নেবেন। সব মিলিয়ে বলে চলে যে খুলনাতে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো নেই বললে চলে। কালকে যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটলো তার পরপরই আমরা আরেকটি গুলির ঘটনা কিন্তু শুনেছি। নগরীর টুটপাড়া এলাকাতে একজনকে গুলি করা হয়েছে, সেখানে কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন একজন রিকশা চালক। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা কিন্তু অহরহ চলছে। তো সব মিলিয়ে বলে চলে যে খুলনা নগরী কিন্তু একেবারেই অশান্ত নগরী হয়ে উঠেছে, কারণ এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই খারাপ। এখানকার সাধারণ মানুষকে বেশ কিন্তু ভীতু সন্ত্রস্ত হয়ে রয়েছেন তারা। এখানকার নগরবাসী যেটি বলছেন যে মূলত একের পর এক এভাবে গুলি করে বা কুপিয়ে হত্যার ঘটনা সেটি কিন্তু বেশ অনেকটাই বেশি বেড়ে গেছে খুলনাতে। এই ঘটনাগুলো যেন না ঘটে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। সব মিলিয়ে বললে চলে যে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ রয়েছে এবং গতকালকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার মামলার প্রস্তুতি চলছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে এই হত্যাকাণ্ডের সবশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন রামিম চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ভয়াবহভাবে নিচে নেমে যাচ্ছে। এতে বিশুদ্ধ পানি সহ ফসল উৎপাদনে চরম অনিশ্চয়তার শঙ্কা দেখা দিয়েছে। টিউবওয়েলে পানি না থাকায় খাবার পানি সংগ্রহে প্রতিদিন অনেক দূরের পথ পাড়ি দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পানির সংকট কাটাতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার দাবি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের। অন্যদিকে পানির সংকট মোকাবেলায় ধান চাষ সীমিত করে রবি শস্য আবাদে কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। সোহান মাহমুদের পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় চরম সংকটে পড়েছেন কৃষকরা। দিন দিন সেচের জন্য কমছে পানির প্রাপ্যতা। এতে ব্যাহত হচ্ছে বোরো ধান সহ বিভিন্ন ফসলের আবাদ। কৃষি সেচ, শিল্প কারখানা ও অর্থনৈতিক কার্যক্রমে পানির চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি সামনে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বাড়ছে। কৃষকরা বলছেন, আগে অল্পতে পানি পাওয়া গেলেও এখন গভীরে নলকূপ বসিয়েও পর্যাপ্ত পানি মিলছে না। এতে কয়েক গুণ বেড়েছে সেচ ব্যয়। যখন ধান পাকতে যায় ওর সময় পানি পায় না, কারণে ধান মরে যায়। এই কারণে লাগে এখন সবাই বাগানের উপরে ঝুঁকিপূর্ণটা বেশি। পানির খুব সমস্যা, বললেন যদি আম বাগান করছে ই করছে ও করছে, ধান না হলে খেতে পাওয়া যাবে না। 5 মণ বিঘা 4 মণ বিঘা ধান হয়, পেটে কাটে না, সমস্যা মেলা সমস্যা হয়। পানি ঠিক মতন পাচ্ছি না, এই জন্য ধানের আবাদ বন্ধ করে দিয়েছি। হয়তো অল্প স্বল্প করছি। অন্য ফসল গম, ভুট্টা বা মুসরি, পানি ছাড়া যেসব ফসলগুলা অল্প পানিতে যেগুলা হয় সেগুলা করি। টিউবওয়েলে পানি না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। পানি সংগ্রহ করতে দূরবর্তী গভীর নলকূপে যেতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে ধানের পরিবর্তে রবি শস্য আবাদে কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। ভূগর্ভস্থ পানির স্তর আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে পানি সাশ্রয়ী যে সমস্ত ফসলগুলো আছে সেই ফসলগুলো চাষ করতে বলছি। খাওয়ার পানিরও সমস্যা, ঠিক মতো খাওয়ার পানিও পাওয়া যাচ্ছে না। দিনে আপনার 3 থেকে 4 বার পানি তুলে, তো 4 ঘন্টায় পানি থাকে। টিউবওয়েলে পানি উঠে না, একটা ডিপ সেটাও পানি উঠে না, ডিপের লেয়ার নিচে নেমে গেছে। পানির কমিটি আছে, সে কমিটিরা ওই বিল নির্ধারণ করে ওই টাকা তুলে আর ওইভাবেই আর কি সেচ প্রকল্পের যে কাঠ ভরে ওই ট্যাঙ্কিতে পানি উত্তোলন করে। বিএমডিএ বলছে, সংকট নিরসনে নদী ও খাল খনন প্রকল্প সহ নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। ভূগর্ভস্থ পানির স্তর যেন নিচে নেমে না যায়, আর যেন নিচে না নামে, এই জন্য আমরা কী করতেছি, নদীর পানি, এই মহানন্দা পুনর্ভবা নদীর পানি আমরা উত্তোলনপূর্বক খাল খনন করে সেখানে পানি স্টোর করে সেখান থেকে সোলার পাম্পের মাধ্যমে আমরা কৃষকদের মাঠে আমরা পানি সেচ দিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় প্রতি বছর বৃষ্টির মাধ্যমে ভূগর্ভে পানি জমা হয় প্রায় 900 মিলিমিটার, কিন্তু ফসল চাষে পানি প্রয়োজন হয় 1300 মিলিমিটার। এখন চাঁপাইনবাবগঞ্জ। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও বাস কাউন্টারগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ।
রাজু, বাসের বাড়তি ভাড়া নেওয়ার এবার কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। প্রথমে জানিয়ে রাখি 3 মার্চ থেকে মূলত বাসের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে এবং শুরুর দিন থেকে মূলত বিআরটিএ কর্তৃক যে ভাড়ার তালিকা সেটা প্রত্যেকটি কাউন্টারে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে কিছুটা অভিযোগ এবার কম, অর্থাৎ যেহেতু শুরুর দিন থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়া টাঙানো বাধ্যতামূলক ছিল কাউন্টারগুলোতে, সেই জায়গা থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি একটু কম দেখা গেছে এবং দুই একটি অভিযোগ পেল, বেশিরভাগ যাত্রী থেকে আমরা স্বস্তির বার্তাই পেয়েছি। তারা যেমনটি বলছেন যে যেহেতু বিগত বেশ কয়েকটি ঈদে নানা ধরনের ভোগান্তির মধ্যে তারা গিয়েছেন, তবে এবার ঈদে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেই জায়গা থেকে মূলত তারা অগ্রিম টিকিটগুলো সংগ্রহ করছেন এবং সফলভাবে সংগ্রহ করতে পেরেছেন বলে কিন্তু আমরা এখন পর্যন্ত যতজনের সঙ্গে কথা বলছি তারা জানিয়েছেন। আমরা এখানকার কাউন্টার ম্যানেজারদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে মূলত 18 তারিখের টিকিটের চাপ একটু বেশি। যদি বলতে চাই যে 18 তারিখের টিকিট যারা পাচ্ছে না তারা মূলত 19 তারিখ সকালের টিকিট নেওয়ার চেষ্টা করছেন। যেহেতু 3 তারিখ শুরু হয়েছে, গত 2 দিন মূলত বেশ চাপ ছিল। আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কিছুটা কমছে, সন্ধ্যা নাগাদ আরও চাপ বাড়তে পারে বলে কিন্তু এই তথ্যগুলো মূলত কাউন্টার ম্যানেজার, অর্থাৎ এই কল্যাণপুরে যে কাউন্টারগুলো রয়েছে সেখানকার একাধিক ম্যানেজার এই তথ্যগুলো মূলত আমাদেরকে দিয়েছেন। ফলে স্বস্তির খবরে মূলত সব থেকে বেশি আমরা পাচ্ছি যে যেখানে এবার ঈদের অগ্রিম টিকিটের যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত মূলত সুষ্ঠুভাবেই পরিচালনা হচ্ছে এবং তদারকির জায়গা থেকে যদি বলি যে বিআরটিএ এর পক্ষ থেকে প্রতিনিয়ত এখানে অভিযান চলে বলেও কিন্তু আমরা এখান থেকে তথ্য পেয়েছি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ। জেনজিদের বিক্ষোভের মুখে সরকার পতনের 6 মাসের মাথায় নেপালে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এবারের প্রতিনিধি পরিষদের ভোটে লড়ছেন 3400 প্রার্থী, যাদের মধ্যে 1000 জনের বয়স 40 বছরের নিচে। এবারের নির্বাচনে আলাদা করে নজর কেড়েছেন র্যাপার ও তরুণ রাজনীতিক বালেন্দ্র শাহ। ঝাপা 5 আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। শক্ত অবস্থানে আছেন নেপালি কংগ্রেসের প্রার্থী গগন থাপা। এছাড়া মাওবাদী নেতা পুষ্পকম দহল প্রচণ্ডও নির্বাচনে বড় প্রভাব রাখছেন। নিবন্ধিত মোট ভোটার 1,90,00,000। প্রথমবারের মতো ভোটার হয়েছেন অন্তত 8 লাখ মানুষ। তাদের ভোটে নির্বাচিত হবেন 275 জন সংসদ সদস্য। গোটা নেপালে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দুর্নীতি, বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে গেল সেপ্টেম্বরের সরকার বিরোধী বিক্ষোভে প্রাণ হারায় অর্ধশত মানুষ। 2026 ফুটবল বিশ্বকাপ বয়কট করার দ্বার প্রান্তে ইরান। এতে কিছু যায় আসে না বলে উদ্ধত্তপূর্ণ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পক্ষপাতিত্বের অভিযোগের তীর ফিফার বিরুদ্ধেও। এনে বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ আহমেদ। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত থামিয়ে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে প্রথম শান্তি পুরস্কার দেয় ফিফা, কিন্তু বর্তমানে ইরানে ক্রমাগত যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 3 মাসের মধ্যেই শুরু হতে যাওয়া বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছে ইরানের অংশগ্রহণ, অথচ একরকম নীরব দর্শকের ভূমিকায় পালন করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যুক্তরাষ্ট্র অভিযানে নিহত হওয়ার পর 2026 বিশ্বকাপ বয়কটের আরও দ্বার প্রান্তে রয়েছে তেহরান। নিরাপত্তা ঝুঁকি এবং ভিসা সংক্রান্ত জটিলতাও ইরানের আসন্ন বিশ্বকাপে খেলার পথে প্রধান অন্তরায়। দল ও সংশ্লিষ্ট কর্মকর্তা বাদে বাকিদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ যদিও জানিয়েছেন বিশ্বকাপে অংশগ্রহণ বা বয়কটের বিষয়ে দেশটির ক্রীড়া কর্মকর্তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান বিশ্বকাপে অংশগ্রহণ করুক বা না করুক এতে তার কিছু যায় আসে না। দুই দেশের মধ্যেই এমন পাল্টাপাল্টি অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম দাবি করেন তাদের লক্ষ্য একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করা, যেখানে সব দেশ অংশগ্রহণ করবে। এদিকে ফুটবল পাড়ায় জোর গুঞ্জন, নিয়মের মারপ্যাচে ইরানকে সরিয়ে ফিফা তাদের জায়গায় অন্য কোনো এশীয় দেশকে সুযোগ করে দিতে পারে। সেক্ষেত্রে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা জোরালো।
এই ঘটনা ফিফার চরম দ্বিমুখী নীতির প্রমাণ দিচ্ছে, কেননা স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছে না ফিফা। অথচ 2022 সালে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানোয় বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ দিয়ে দিয়েছিল ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। এদিকে শুধু ইরান নয়, ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলা, নাইজেরিয়াতে সরাসরি সামরিক অভিযান চালাচ্ছে, এমনকি গ্রিনল্যান্ড, কিউবা ও কলম্বিয়াকেও নানাবিধি হুমকি দিয়ে আসছে। তাই তো ট্রাম্পের এমন অসংবেদনশীল মনোভাবকে উপেক্ষা করে ফিফা পক্ষপাতমূলক আচরণ করছে বলে মনে করেন বিশ্লেষকরা। 2026 বিশ্বকাপকে নিছক ফুটবলের আসর থেকে সরিয়ে এনে বৈশ্বিক রাজনৈতিক দাবার বোর্ড পরিণত করা হচ্ছে বলেও মনে করেন তারা। মাহফুজ আহমেদ, এখন। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।